এই যে আপনি বললেন যে আমাদের সব থেকে প্রথম যে গুরুদেব মা মা বাবা, অবশ্যই তো মা বাবার কাছে এখানে আমরা মানে সৎ উপদেষ্টা নেব, তাই অবশ্যই। তো? হুম তো এখানে বলা হচ্ছে শাস্ত্রে যে হুম বিয়ের পরে কেবলমাত্র মিলন করার নিয়মই হচ্ছে বংশ বিস্তারের জন্য। হুম। তো একটা বাবা মা কি গুরু হিসাবে সেই শিক্ষাটা দিতে পারবে? বাহ, তুমি অনেক ক্রিটিক্যাল। দেখো, ট্রেনে তো 200 কতজন যাত্রী ছিল, হুম সবকটাই মারা গিয়েছে। তো হুম। তাদের ভাগ্য কি একই ছিল? হ্যাঁ, এই যে এই কথাটা বললে, একটা দামি কথা বললে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তো আমি যতদূর জানি যে ঈশ্বর শক্তি বা নেগেটিভ শক্তি বা পজিটিভ শক্তি যেটাকে বলা হয়, প্রেত আত্মা বা ভূত বলতে পারেন বা ঈশ্বর শক্তি, এই যে যতগুলো শক্তি আছে, এই শক্তি বিজ্ঞান কি পারবে কোনোদিন খুঁজে? কারণ আমার মতামতটা আপনাকে জানাচ্ছি, যদি আপনার মনে হয় ভুল এখানে তাহলে আপনার বলবেন। যে আজকাল কত হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা তপস্যা করে সাধনা করে তবে কিন্তু এক এক ঈশ্বরকে দেখা পেয়েছিলেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। হ্যাঁ, তো এই জায়গাটায় বিজ্ঞান কি করছে? বিজ্ঞান কি তপস্যা করছে না ইয়ে করছে? ওরা কিভাবে তার সঙ্গে কানেক্টেড হতে পারবে? এটা হচ্ছে রং লাইন। আমার মনে হয় বিজ্ঞান যে লাইনে চলছে সেটা রং লাইন। এরকম ভাবে কোনো সময় ঈশ্বর পাওয়া সম্ভব না। কারণ ওরম ভাবে ঈশ্বর পাওয়া গেলে পরে প্রথম থেকেই কেউ না কেউ হয়তো ঈশ্বর ওরম ভাবে খুঁজতে পারতো। এই যে এত ত্যাগ করা, লোভ বাদ দেয়া, পরিবার ছেড়ে দেয়া, সাধনা করা, তো এটাই হচ্ছে সহজ একটা পদ্ধতি যেটা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া। ইউনিভার্সাল সুবিধার্থের জন্য দুজনকে তৈরি করেছেন, লক্ষ্মী নারায়ণ। তার লক্ষ্মী নারায়ণ, নারায়ণ আবার তার সুবিধার্থের জন্য তিনজনকে তৈরি করেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা, তো জানো তুমি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে সামঞ্জস্য রক্ষা করা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে একটা নতুন এক ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো নতুন ভিডিও বলতে মানে আমার প্রথম থেকে টার্গেট ছিল যে একজন সঠিক তান্ত্রিক, সেইরকম ধরনের এক তান্ত্রিক প্রত্যেকটা কাজে সাকসেস করে দেখাতে পারে এবং সেটা দাবির সঙ্গে এবং লিখিতভাবে। তো এইরকম ধরনের একটা তান্ত্রিকের আমার খোঁজ ছিল। তান্ত্রিক বলতে পারেন বা অঘরী বলতে পারেন বা হচ্ছে আপনার নাগা সাধু বলতে পারেন। তো আমরা এসেছি তারাপীঠে। তারাপীঠে আমি ভিডিও করতে এসে তো এই গুরুজির সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি বললাম যে এই ব্যাপার, দেখুন অনেক এখানে তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে থেকে সব থেকে ভালো লাগলো এবং বিশ্বাস্ত মনে হলো। তো ওই জন্য কিন্তু আমি এই গুরুজিকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আপনার একটা ভিডিও আমাকে করে দিতে হবে। তো উনি রাজি প্রথমে হচ্ছিল না, তারপরে এই গুরুজি কিন্তু রাজি হলো ভিডিও করার জন্য। বিভিন্ন ধরনের আজকে কোশ্চেন থাকবে গুরুজির কাছে, যার জন্য ভিডিওটি একটু বড় হবে। তো গুরুজি প্রণাম। নমস্কার, আপনার নাম? আমার নাম উত্তম আচার্য। উত্তম আচার্য। আপনি মানে এই যে তারাপীঠে এসছেন, এটা তো কাজ করার জন্য এসছেন? পার্টির কাজ করলাম। পার্টি। আচ্ছা, আপনার মানে আপনি কোথায় থাকেন, কোথায়? বর্তমানে আমি শ্যামনগরে থাকি। তো আমার কাছে কোশ্চেন হচ্ছে, এই যে এত ইউটিউব বলুন বা এত তান্ত্রিক জ্যোতিষ এত হয়ে গিয়েছে, আমার কাছে কথা হচ্ছে আপনার থাকছে একটাই যে এত তান্ত্রিক আর জ্যোতিষী এবং ডাক্তারও অনেক হয়েছে, বেশিরভাগই আমি শুনেছি যে প্রবলেম সলভ করতে গিয়ে আরো তারা বিপদে পড়ে যায়। যেমন ধরনের একটা কাজ করতে গিয়ে প্রচুর প্রচুর টাকা নেয় কিন্তু কাজ হয় না, সে বিপদের মধ্যে রয়েছে, আরো সে বিপদে পড়ে যায়। আপনার যে কথাটা আপনি আলোচনা করলেন, আমি জ্যোতিষ লাইনে আছি, প্লাস তন্ত্র নিয়েও কাজ করি। একটা মানুষ যখন কোনো সমস্যায় হয়, দেখতে হবে যে তার গ্রহগত অবস্থান কি আছে। অনেকের সময় অনেকের দেখা যাচ্ছে যে জন্মকুণ্ডলিতে কোনো অশুভ দশা চলছে। যেমন আমাদের প্রথমে জানতে হবে যে শুভ গ্রহ কোনগুলো, অশুভ গ্রহ কোনগুলো। আচ্ছা। শুভ গ্রহ যদি দশা চলে, সেই শুভ গ্রহ কোন অবস্থায় আছে, হুম। সে কি দগ্ধ আছে, কি পীড়িত আছে বা খারাপ আছে, বা কোন লগ্ন থেকে বা চন্দ্র থেকে সে কোন ঘরে আছে, আগে জানতে হবে। আচ্ছা। ঠিক আছে? ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন কারো মাঙ্গলিক বলে দিলেন। হুম। এবার মাঙ্গলিক কি হয়? লগ্ন থেকে লগ্নে মাঙ্গলিক, হুম। চতুর্থে মাঙ্গলিক, সপ্তমে মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক, দ্বাদশে মাঙ্গলিক। লগ্ন দিয়ে যেমন মাঙ্গলিক হয়, চন্দ্র দিয়েও মাঙ্গলিক হয়। আচ্ছা। চন্দ্র দিয়ে যদি আপনি কাউন্টিং করেন, দেখবেন যে কোথায় কোথায় মাঙ্গলিক।
আবার শুক্র দিয়েও মাঙ্গলিক হয়। আমার কোশ্চেন হচ্ছে যে একটা মাঙ্গলিক থাকলে ব্যক্তির উপরে, তো সেই মাঙ্গলিকের এফেক্ট গুলি কি কি পড়ে? মাঙ্গলিক হচ্ছে যদি কারো লগ্নে থাকে, লগ্ন থেকে আমরা শরীর দেহ মন বিচার করি, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে মানসিকভাবে সে সমস্যা মানে সমস্যা তার তৈরি হতে পারে। মানে দেহ মন, দেখা যাচ্ছে যে মনের উপর তার চাপ তৈরি হতে পারে, মনের উপরে তার যে কোনো কারণে ক্ষতি হতে পারে, শরীরের উপর কোনো সমস্যা হতে পারে। তাহলে আমরা হচ্ছে লগ্নে মঙ্গল হচ্ছে মানে এই মনের উপরে ক্ষতি বলতে আপনি মানে এটা আমি বলতে পারি কি যে মনের উপরে ক্ষতি বলতে সেই ব্যক্তি কখনো সুইসাইড করতে হবে বা কাউকে মারতে আবেগ হবে? না, ওইটা ওইটা হচ্ছে তখন দেখতে হবে যে মঙ্গল কোন নক্ষত্রে আছে। মঙ্গলের নক্ষত্র দিয়ে সেটা বিচার করা হয়। যেমন মঙ্গল যদি কথা যদি রবির নক্ষত্র থাকে, তার সম্মানহানি হতে পারে, জীবনে কোনো না কোনো সময় তার সম্মানহানি হবে। এবার সম্মান, যারা খুব সম্মানীয় ব্যক্তি, বিশাল সম্মানীয় ব্যক্তি, তার দেখা গেল ওই নক্ষত্র থেকে বলে দেওয়া যাবে যে আপনার কিন্তু সম্মানহানির যোগ আছে। এবার সম্মানহানি কখন হবে সেটাও মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বলে দেওয়া যায় যে আপনার কিন্তু এই সময় থেকে এই সময় সম্মানহানি হতে পারে। মঙ্গল যদি চন্দ্রের নক্ষত্র থাকে, তখন তাকে বলতে হবে যে আপনার কিন্তু জল থেকে বিপদ হতে পারে, আপনি কিন্তু জল থেকে সাবধানে থাকবেন, বা জল দেখে খাবেন, বা সমুদ্রে। মঙ্গল কোন নক্ষত্রে থাকলে শুভ ফল দেবে? মঙ্গলের প্রত্যেকটা নক্ষত্রেই কম বেশি সমস্যা আছে, পজিটিভ নেই, কিন্তু কোন কোন নক্ষত্রে মারাত্মক নেগেটিভ সেইগুলোকে মানুষ আগে দেখতে হবে। মঙ্গলের নক্ষত্র ওয়াইজ যে ফল যে আছে, সবসময় চিন্তা করতে হবে নেগেটিভ, কিন্তু দেখা যাচ্ছে যে নেগেটিভটা কত দূর। মঙ্গল যদি রাহুর নক্ষত্র থেকে, তার সুইসাইড টেন্ডেন্সি থাকতে পারে। কেতুর নক্ষত্র থাকলে তো তার বিষ বিষ থেকে, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে মঙ্গলের শুভ ব্যাপার না, নক্ষত্র অনুযায়ী সে ফল পাবে। কোন নক্ষত্র, যেমন আমি রবি নক্ষত্রে বললাম মান সম্মান, চন্দ্রের নক্ষত্রে কি বললাম জল থেকে বিপদ হতে পারে, রাহুর নক্ষত্রের সুইসাইডের একটা মেন্টালিটি থাকতে পারে, কেতুর নক্ষত্রে থাকলে দেখা গেল তার বিষ খাওয়ার প্রবণতা থাকতে পারে। এবার বিষ বলতে কি, দেখা গেল তার হচ্ছে বিষ থেকে সাবধানে থাকতে হবে। সেটা হতে পারে কুকুর, বিড়াল বা যে কোনো সাপ। বা যে কোনো পয়জনস থেকে তাকে সাবধানে থাকতে হবে। এবার এবার আমাকে জানতে হবে যে তার মঙ্গল কোন নক্ষত্রে আছে, সেই অনুযায়ী তাকে হচ্ছে প্রোটেক্ট করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি মানে কালসর্প দোষ বলা হয়, যেটাকে বলা হয়, কালসর্প দোষ হচ্ছে 12 রকমের কালসর্প দোষ আছে। রাহু কেতু যদি এক সাইডে সব গ্রহগুলো পড়ে যায়, যদি 5টা ঘর খালি থাকে, সেক্ষেত্রে আমরা বলি কালসর্প দোষ। কালসর্প হচ্ছে অনেক রকম প্রতিকার আছে, কালসর্প দোষের প্রতিকারও আছে, বিভিন্ন ধরনের প্রতিকার আছে। কারো ধরো সামর্থ্যই নেই কিছু মানে পয়সা খরচা করার, এমন ধরনের প্রতিকার, তাকে রান্নাঘরে ভাত খেতে হবে, খাবার দুপুরের খাবারটা খেতে হবে, বা হয়তো দেখা যাচ্ছে যে তাকে একটা দিক নির্ণয় করে চলতে হবে, অথবা শিবের মন্ত্র জপ করতে হবে। অনেক রকম প্রতিকার আছে, এক একটা মানুষ এক এক রকম ভাবে তার বংশগতভাবে কেউ শিখে এসছে, সেভাবে প্রতিকার করছে। আমি হ্যাঁ। আমি যদি বলি যে জন্ম ছকে কারো যদি কোনো প্রবলেম থাকে, হুম। সেটা 0 থেকে 100 যে কোনো প্রবলেম রয়েছে, প্রবলেমটাকে ধরতে সেটা হবে। আপনার সেটাই হচ্ছে আমি যে পরে আসছি, ধরাটা পরে আসছি। হুম। কোনো প্রবলেম থাকে 0 থেকে 100 অব্দি, এর মধ্যে যে কোনো প্রবলেম থাকতেই পারে, না থাকার কিছু নেই। সেই প্রবলেম কি প্রত্যেকটাই অ্যাস্ট্রোলজি মতে যে স্টোন গুলো আমরা ব্যবহার করি হ্যান ত্যান বিভিন্ন ধরনের, এটা কি মানে সমাধান করা যায়? না না, স্টোনে আমি অতখানি বিশ্বাসে নেই। দেখুন, এখন হচ্ছে পাথর হচ্ছে বিভিন্ন জায়গায় এখন টেস্টিং বেরিয়ে গেছে, বা এবার পাথর, রিয়েল পাথর যদি পড়তে পারে সেক্ষেত্রে তো অবশ্যই কাজ হবে। এবার পাথরের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, ডেনসিটির ব্যাপার থাকে, পাথরটার কোন কত তার কোয়ালিটি কি আছে, তার হার্ডনেস কি আছে, মানে টেস্টিং এর উপর সেটা নির্ভর করে, এবং তার কতখানি, দেখো পাথরের ওয়েটের থেকে বেশি আচ্ছা, পাথরের কোয়ালিটি। পাথরের থেকে মানে পাথরের কাজ হয় ভালো, না আপনার ওই কবচ গুলোই কাজ হয়? কবজম যদি পার্টি যদি কোনো কেউ কাজ করা, যেমন আমি কাজ করলাম, পার্টিকে সামনে বসিয়ে, যার কাজ সে যদি সামনে বসিয়ে, তার চোখের সামনে বসিয়ে, সে যদি আমার সমস্যা অন্য একজন করে দিচ্ছে, তাকেও ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাকেও আহুতি দিতে হবে, তাকেও নিষ্ঠার সঙ্গে করতে হবে।
এতে একদিনের ব্যাপার, দুদিনের ব্যাপার, তাহলে কিন্তু তার কাজটা সাকসেস বেশি হবে। মানে পাথরের থেকে কবজে ভালো কাজ। পাথরে কাজ হয়, আমি বলছি না যে হয় না, আমি কি বলছি, যদি সে তৎক্ষণাৎ কাজ চায় তাহলে তাকে হোমযজ্ঞের মাধ্যমে সেই তৎক্ষণাৎ কাজটা সে ক্লিন যেমন করতে পারবে। কবজে মানে কবজম যেটা আছে, একটা আছে কবজ আর একটা হচ্ছে কবজম। আমি একটা দেখা গেল ভোজপত্রের মধ্যে কবজম লিখলাম, লিখে নামগোত্র লিখে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে দিলাম, সে শুধু কবজম তৈরি করলো, কিন্তু ওই যে কবজম করার হয়ে গেল, সেই কবজমের যদি হোম যজ্ঞ জপ করে দেওয়া যায়, প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া যায়, সেক্ষেত্রে পাওয়ারফুল কাজ হয়। এবং পার্টি যদি সামনে বসে গেল, কথা কথা আমি ধরো একটা বগলামুখী কবচ কারো করে দেবো, এবার এই বগলামুখী কবচ করার জন্য, যেমন বগলামুখীর দেবতা কিসে সন্তুষ্ট হয়, যদি সেই জিনিস দিয়ে তাকে পুজো দেওয়া যায়, জপ করা যায়, এত সংখ্যক হোম করা যায়, তর্পণ করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সবকিছু তার প্রতি আমি অ্যাপ্লাই করলাম, আমি নিজে স্যাটিসফাইড হলাম কাজটা করার পরে। যা আমার পার্টি দেখা গেল আমার সামনে বসে, সেও বললো আমিও খুব স্যাটিসফাইড, আমি খুব খুশি, আমি কাজ দেখে এই যে খুশি, তখন সে বুঝতে পারবে যে আমার কাজ হচ্ছে। আমরা যখন ঘরে যখন বাড়িতে পুজো করি, ঠাকুরকে যখন পুজো করি, তখন কি করি, যতখানি পারি নিষ্ঠার সাথে পুজো করি। পুজো করছে কি ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের পাশে তো আমরা সব এগিয়ে দিই, এটা এগিয়ে দিই। তেমনি হচ্ছে যে আচ্ছা তন্ত্রের ক্ষেত্র ঠিক সেই, যদি কোনো পার্টি নিজে সামনে বসে আহুতি দেয়, কাজে থাকে, সেই ক্ষেত্রে তার কাজটা আরো বেশি সাকসেস হয়। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাই, যে আমাদের যে বৈদিক যে জ্যোতিষ বলুন বা কেপি অ্যাস্ট্রোলজি বা আপনার জেমিনি পদ্ধতি যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে কিন্তু 9টা গ্রহের বিচার করেছে, সঙ্গে নেপচুন, ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো নিয়েছে। বাট আমরা কোনো জ্যোতিষী যখন ছক দেখে, প্রত্যেকটা গ্রহের উল্লেখ থাকে, পৃথিবীর তো একটা গ্রহ, তো এটার কেন উল্লেখ আমি থাকে? আমি আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন জন্মকুণ্ডলীটা যখন তৈরি করি না, জন্মকুণ্ডলী মানে হচ্ছে পৃথিবীর চারপাশে যে গ্রহগুলো ঘুরছে সেগুলোর বিচার করা হয়। আমরা পৃথিবীতে আছি, আমাদের চারিদিকের যে জায়গাটা ওইটাই জন্মকুণ্ডলী, মানে ওই ফাঁকা জায়গাটা হচ্ছে পৃথিবী, আর চারিদিকে তার হচ্ছে গ্রহগুলো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে লগ্ন যেটা বলা হয়, লগ্নটা হচ্ছে পৃথিবী। দেখা গেলো 10 জন ব্যক্তি একসঙ্গে রাখা হলো, কারোর প্রবলেম 1 মাস চলে, কারোর প্রবলেম 1 বছর চলে, আবার কারোর প্রবলেম 10 বছর চলে, এগুলোর কারণটা কি? এবার দেখা যাচ্ছে যে একটা যখন গ্রহের যখন দশা চলে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী দশা চলে। দশা যখন চলছে, দেখা গেল যে তার শনির দশা চলছে, শনির একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তার দশা থাকে মহা। কত কত দিন চলে? আমি বলছি আপনাকে, জন্মকালীন যদি দেখা গেল কারোর শনির দশায় জন্ম হয়েছে, ঠিক আছে, তার মানে দেখা গেল শনির দশায় জন্ম হতে গেলে তার নক্ষত্র হতে হবে 8, 17, 26, ঠিক আছে। এবার দেখা গেল যে জন্মকালীন শনির দশাতে তার জন্ম হয়েছে, এবার দেখা গেল সেটা দেখতে হবে তার কয়টুকুনি পিরিয়ড তার শনির দশা আছে, তারপর তার অন্য দশা শুরু হবে, বুঝতে পেরেছো? মানে দশা যে তার পার্টিকুলার, এবার তারপরে দশাগুলো ফুল পাবে। জন্মকালীন দেখা গেল সে ওইটুকুনি দশা শনি দশা পেয়েছে, বা কারো রবির দশা আছে ওইটুকুনি দশা রবির দশা, কারো বৃহস্পতি দশা জন্ম ওইটুকুনি পেয়েছে, তারপর তো পরের দশাগুলো চেঞ্জ হতে থাকবে, যেমন 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এরকম আসতে থাকবে না, 8-এর পর কি আসবে, 9 আসবে। তারপরে দেখা গেলো শনির দশায় তার জন্ম হয়েছে, তাহলে পুরোটা যে শনির দশা পাবে তার কোনো কথা নেই, শনির দশাতে তার জন্ম, কিন্তু দেখা গেল সে 4 মাস শনির দশা পেয়েছে, তারপর তো শনির পাড়ার পর 9 মঙ্গলা দশা শুরু হবে, এইভাবে সিস্টেমেটিক গুলো ঘুরছে, বুঝেছো? আচ্ছা, একটা জন্মছক দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি সামনেই তার মৃত্যু হবে? মৃত্যু না, আমি কোনো সময় বলতে পারবো না যে তার মৃত্যু হবে। দেখুন, একটা হচ্ছে যে মৃত্যু যোগ রয়েছে, তখন দেখতে হবে যে টিপাপ চক্র দেখতে হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কুষ্টি করতে হবে তখন তাকে, হ্যাঁ, কুষ্টি করে তখন বলতে হবে। আমি বলতেই পারি যে একটা মানুষের আবার অনেক সময় রাহু কেতুর ডিস্টেন্স দেখে, ওই রাহু বৃহস্পতির ডিস্টেন্স দেখেও বলা যায় যে তার কোন সময়টা ফাড়া চলছে বা কোন সময়টা তার একটু সাবধানতার প্রয়োজন আছে, ঠিক আছে, বলা যায়, কিছুটা একটা আইডিয়া দেওয়া যায়। দেখো, জ্যোতিষ হচ্ছে বিভিন্নভাবে বিচার করা যায়,
এবার দেখা যাচ্ছে যে জন্মকুণ্ডলী দেখে তাকে একটা আইডিয়া দেওয়া যায় যে আপনি এই টাইম থেকে এই টাইমটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেন, আপনার এই সময়টা দশা ভালো যাচ্ছে না। যেমন নবতারা চক্র যখন আছে, নবতারা চক্রতে দেখা গেল যে জন্ম নক্ষত্র এইভাবে মানে আরো ডিটেলসে যেতে হবে, পুরো বিস্তারিত যেতে না পারলে তো তখন বলতে পারবো না যে তার এই সময়টা একদম খারাপ চলছে, ফটকটার ছক দেখে মানে বলে দেওয়া যায়, আইডিয়া দেওয়া যায়। কিন্তু যখনই বিস্তারিত কেউ জানতে চায় তখন তাকে জন্ম কুণ্ডলী বানাতে হবে। একই সময়ে দুটো বাচ্চা জন্মগ্রহণ করলো, তো তাদের ভাগ্য এক হয় না কেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই কথাটাই হচ্ছে যে যে কোনো কিছু স্থির নেই, কোনো কিছুই স্থির নেই। সেকেন্ডেরও মূল্য আছে। আমরা দেখেছি যে সেকেন্ডেরও অনেকটা মূল্য আছে। সেকেন্ড করেই 60 সেকেন্ডের পর একটা মিনিট তৈরি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে একই মাতৃগর্ভে যমজ সন্তান হয়, দুজনের ভাগ্য আলাদা। একই মাতৃগর্ভে টাইমিং এর খুব একটা ডিফারেন্স হয় না, হয়তো 10-15 মিনিটের ডিফারেন্স বা ম্যাক্সিমাম আধ ঘন্টার ডিফারেন্স। তো ভাগ্যর জায়গাটা দেখা গেল যে তাদের আলাদা। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে শিশুদের প্রবলেমগুলো কিন্তু একই হচ্ছে, যখন কোনো শারীরিক বা বলো সবকিছু। অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগ্যের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে সেম হয় না। হয়তো 100-র মধ্যে একজনের সেম হয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে হয় না। তার পিছনে কারণ হচ্ছে যে ওই যে বললাম না, মুহূর্তগুলো চেঞ্জ হয়ে যায়। 6 সেকেন্ড অন্তর অন্তর মুহূর্ত চেঞ্জ হয়ে যায়। 6 সেকেন্ড। এই কিছুদিন আগে একটা নিশ্চয়ই প্লেন অ্যাক্সিডেন্টের কথা শুনেছো। তো আমরা তো দেখেছি সেটা। আমরাও তো ভিডিওর মাধ্যমে দেখেছি বা মিডিয়ার মাধ্যমে দেখেছি। বলছে 10 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে গেল। তাহলে সেকেন্ডের মূল্য তো অনেক আছে না। 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে একটা জিনিস ধ্বংস হয়ে গেল, কেউ তো ভাবেও নি। আবার 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে যে বাঁচা ছিল সে বেঁচেও গেছে। প্লেনে তো 200 কতজন যাত্রী ছিল, সবকটাই মারা গিয়েছে। তো হুম। তাদের ভাগ্য কি একই ছিল? হ্যাঁ, এই যে এই কথাটা বললে, একটা দামি কথা বললে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এই প্রসঙ্গটা আনলে, এই প্রসঙ্গটা আমি চাইছিলাম না বলতে। মানে যখন কোনো ঘটনা ঘটে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভাগ্য ভালো, সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে ওই মুহূর্তটা ভালো না। মুহূর্ত আমরা বলি না, প্রতিদিন যেমন একটা আছে না যে রাহুকাল, যম ঘন্টা, মানে দেখা যাচ্ছে যে ওই মুহূর্তটা এমনই মুহূর্ত যে একের সাথে 10ও যদি থাকে, 20ও থাকে, তারাও একই সমস্যায় পড়ে যাচ্ছে। যেমন কোনো নৌকো ডুবি হয় বা কোনো জাহাজ ডুবি হয় বা কোনো প্লেন ক্র্যাক হয়, সবার কি গ্রহ খারাপ? থাকে না। হলো ওই মুহূর্তটা হচ্ছে তোমার ভালো না। মৃত্যু মানেই খুব দুঃখজনক, ঠিক না? মৃত্যু মানে দুঃখজনক, তো মৃত্যুই তো সত্যি actually। দেখো, এক গ্লাস জল একটা দিন শেষ হয়ে যাবে। আমি জলকে যত যত্ন করে রাখি, যত্ন করে রাখি। মানুষের জন্মালে মৃত্যু হবে, কেউ অমর নেই। ইউনিভার্সাল হচ্ছে একটা শক্তি। তা আমরা হচ্ছে ইউনিভার্সাল সুবিধার্থের জন্য দুজনকে তৈরি করেছেন, লক্ষ্মী নারায়ণ। তা লক্ষ্মী নারায়ণ, নারায়ণ আবার তার সুবিধার্থের জন্য 3জনকে তৈরি করেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা, এই তো জানো তুমি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে সামঞ্জস্য রক্ষা করা, জন্মিলে মরতে, মানে সবকিছু সামঞ্জস্য। আর উপরে বসে আছে মা লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে অর্থ প্রদানকারী। তাহলে হচ্ছে এটা তো রেডিক্যালি সিস্টেম, একজন যাবে একজন আসবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি এতক্ষণ অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছিলাম, এবার একটু তন্ত্রের মধ্যে যাব। গুরুজি কাছ থেকে শুনবো যে তন্ত্রের মধ্যে কি আছে, এবং আপনার তন্ত্র দিয়ে কতটা একটা মানুষকে সঠিক দিশা দেখানো যায়, বা আপনার কতটা ক্ষতি করা যায়, সেগুলো থেকে কিভাবে আমরা সাবধানে থাকবো, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো এবার তন্ত্রের মধ্যে যদি আমি যাই, তো প্রথমেই আমি বলবো যে গুরুজি আপনি মানে কিসের সাধনা করেছেন? দেখো, আমি তারাপীঠে গেছি। আমরা সবাই বলি মায়ের সাধনা আমরা করি, মাতৃ সাধনা, কিন্তু দর্শন পাইনি। পরিষ্কার কথা, যেটা হচ্ছে অনুভব তো করা যায়। অনুভব। হ্যাঁ, দেখো, আজকে তাহলে হয়তো তোমার সঙ্গে আমি বসে কথাই বলতে পারতাম না, কেন তাহলে তো আমি সেটাতেই মগ্ন থাকতাম। মানুষ যখন কোনো কিছুর একটা দর্শন পেয়ে যাবে, তখন তার মোহ থাকবে তার প্রতি, কোনো কিছুর প্রতি তার আর মোহ থাকবে না। তখন সে নিজে আর তার, আমরা অনুভূতি করি। আলটিমেটলি হচ্ছে যে সাধনা লাইনটা হচ্ছে মুখে বলা যায়, কিন্তু বাস্তবে হচ্ছে অনেক টাফ। মানে কোনো কিছু দর্শন পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ করলেও যে পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এবার দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে একজনকে সাক্ষী রেখে কাজ করি। আমরা একজনকে সাক্ষী রাখি, যেমন আমরা ভগবান তুমি দেখো, মা তুমি দেখো, মা তারা তুমি দেখো, আমি কাজটা করছি, তুমি রক্ষা করো। বিপদে পড়লে আমরা তখন তাকে স্মরণ করি। অনেক সময় আমাদের কথা সে শোনে। আজকে দেখা যাচ্ছে যে সাধনা লাইনে হচ্ছে এটা পুরো টোটালটাই হচ্ছে গুপ্ত জিনিস। এটাকে বহিঃপ্রকাশও করা যায় না, আমার মধ্যে কি আছে না আছে।
আমি সেটা বলতেও পারবো না, কারণ আমি নিজেই তো তোমার জানি না আমার মধ্যে কি আছে না আছে। আমি নিজেই জানি না যে আমার মধ্যে কি আছে। আমার কাছে লোকে আসে, আমি কাজ করে দিই, সম্পর্ক ভালোই থাকে লোকের সাথে। তাহলে আপনি মায়ের সাধনা করেছেন, তাই তো? হ্যাঁ, ওই সম্পর্ক আছে। আমি আমি তোমাকে বললাম তো যে আমার কাছে যদি কেউ আসে আমি কাজ করে দিই, এইটুকুই। আমার মধ্যে কি আছে আমি নিজেও জানি না। আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি। এই যে পেতনি বলা হয়, এই পেতনি কি মানে অরিজিনালি আছে? এটা আমার কথা না, এখন অনেক আধুনিক মেশিন বেরিয়ে গেছে, যে জায়গাটার একটা, এই জায়গাটা আপনার পজিটিভ না নেগেটিভ সেই মেশিন কথা বলবে, বুঝতে পেরেছো? হুম। তা দেখা যাচ্ছে অশুভ শক্তি থাকলে পরে সেখানে একটা সিমটম দেবে যে অশুভ শক্তি আছে। আমরা যেমন একটা ধূপকাঠি জ্বালালে ধূপকাঠির সেন্ট পাচ্ছি, কিন্তু অশুভ শক্তিটাকেও বোঝা যায় যে এখানে একটা অশুভ শক্তি আছে। অশুভ শক্তি নেই বললে ভুল, আছে। এবার হয়তো তাকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু উপলব্ধি করতে পারছো যে একটা অশুভ শক্তি আছে। যেমন অনেক সময় বাড়িতে, আচ্ছা, আমি যদি এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো একটা মেশিন আছে যেটা আপনার লাইট জ্বলে ওঠে বা সিগন্যাল দেয় কোনো, আমি দেখিনি, আমি শুনেছি। হ্যাঁ, তো আমি দেখেছি আপনি। আচ্ছা, আমি যদি বলছি যে এটা একটা বিজ্ঞানের একটা কেরামতি, কারণ হচ্ছে আজকালকার দিনে যে এই যে মানে এত মানে টাওয়ার যে সিগন্যাল ইয়ে হচ্ছে, আমি সেই জায়গায় আমি ওই সময়ের মধ্যে যেতে চাইছি না। দেখো একটা কথা কি বলতো, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় আছে। বিজ্ঞান যেটা আজকে বলছে, এ তো, এগুলো তো তোমার হচ্ছে জ্যোতিষ অনেক আগে বলে গেছে। কারণ আমি যতদূর জানি যে পঞ্জিকা কতদিন হয়েছে? কত- পঞ্জিকা আমার এখন দেখবে 1432। হুম, তাহলে 1432 বছর আগে বিজ্ঞান কোথায় ছিল? সায়েন্স তো উন্নত। না, আমি আমি বলতে চাচ্ছি যে মানে 1432 পঞ্জিকা, এই যে তোমার তো বর্তমানে 1432 বাংলা, আর পঞ্জিকাতে তো ডিটেলসই দেওয়া থাকে, হ্যাঁ, কেউ না কেউ তো লেখে। হুম, আর সবাই তো মানি আমরা। বিভিন্ন হয়তো পঞ্জিকা বেরোয়, বড় ছোট ব্যাপার আছে, পঞ্জিকাতে তো তথ্য তো 19-20। না না, আমি বলতে চাচ্ছি এই গ্রহ যে নক্ষত্র যে ব্যাপারগুলো থাকে, আমি বলতে চাইছি যে ওটা 19-20। তো দিনের ফারাক তো না, সোমবারের জায়গায় নিশ্চয়ই মঙ্গলবার লিখবে না, সোমবারই লিখবে। অবশ্যই। না স্যার, আমার কথা হচ্ছে যে গুরুজি, আহ, বিজ্ঞান আমার মনে হয় যে ওদেরকে যদি বিজ্ঞান আরো দেখো, 500 বছর, বিজ্ঞানের 1000 জায়গায় বছর, বিজ্ঞান থাক, আরো উন্নত হবে। দেখো সেগুলো কিন্তু মানুষ হচ্ছে যে যদি কোনো কিছু মানে, তাকে তুমি তার থেকে তো বিরত করতে পারবে না। এই জিনিসটা তো কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না যে চাপিয়ে দেয় তুমি না। তুমি এটাকে করো, তোমার দেখুন, মন চাইলে তুমি না আসো। না না না, মাফ করবেন, আমার কথা হচ্ছে যে বিজ্ঞান এতটা এগিয়ে গিয়েছে, সেটা কার উপরে যে আপনি মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি, যেমন ধরেন আমাদের খেলে পরে আমরা সুস্থ থাকবো বা শক্তি আসবে, এটা কিন্তু কন্টিনিউ চলে আসছে, বাট বিজ্ঞান কি করেছে ওটাকে আহ, মানে ইয়ে করতে পারেনি, কিন্তু খেতে আমাদের হচ্ছে। আমি দেখো, না তুমি খেতে আমার দেখেন, লাইনের প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দেবো, তুমি এইসব না যদি আসছি, আমি আসছি অবশ্যই, মাফ করেন, আসছি। তো আমি যতদূর জানি যে ঈশ্বর শক্তি বা নেগেটিভ শক্তি বা পজিটিভ শক্তি যেটাকে বলা হয়, প্রেত আত্মা বা ভূত বলতে পারেন বা ঈশ্বর শক্তি, এই যে যতগুলো শক্তি আছে, এই শক্তি বিজ্ঞান কি পারবে কোনোদিন খুঁজে? কারণ আমার মতামতটা আপনাকে জানাচ্ছি, যদি আপনার মনে হয় ভুল এখানে তাহলে আপনার বলবেন, যে আজকাল কত মানে কত হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা তপস্যা করে সাধনা করে তবে কিন্তু এক মানে এক আহ, ঈশ্বরকে দেখা পেয়েছিলেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। হ্যাঁ, তো এই জায়গাটায় বিজ্ঞান কি করছে? বিজ্ঞান কি তপস্যা করছে না ইয়ে করছে? ওরা কিভাবে তার সঙ্গে কানেক্টেড হতে পারবে? এটা হচ্ছে রং লাইন আমার মনে হয়। বিজ্ঞান যে লাইনে চলছে সেটা রং লাইন, এরকম ভাবে কোনো সময় ঈশ্বর পাওয়া সম্ভব না। কারণ ওরম ভাবে ঈশ্বর পাওয়া গেলে পরে প্রথম থেকেই কেউ না কেউ হয়তো ঈশ্বর ওরম ভাবে খুঁজতে পারতো। এই যে এত ত্যাগ করা, লোভ বাদ দেয়া, পরিবার ছেড়ে দেয়া, সাধনা করা, তো এটাই হচ্ছে সহজ একটা পদ্ধতি যেটা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া। আমার কথা হচ্ছে যে এইটা। বিজ্ঞানের কাজ হচ্ছে আরো ডেভেলপ করা, বিজ্ঞানের কাজ করছে, তন্ত্র লাইনের কাজ আলাদা, বিজ্ঞানের কাজ আলাদা, প্রত্যেকের কাজ আলাদা, ভাগ ভাগ করা আছে। সায়েন্সের কাজ সায়েন্স করছে, তন্ত্রের কাজ তন্ত্র করছে, জ্যোতিষীর কাজ জ্যোতিষী করছে। দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টই আলাদা, কারোর সঙ্গে কাউকে ছেড়ে দেখো আমাদের কাজও তো বিজ্ঞান অনেক অনেক এসে করে দিয়েছে। আগে যখন আমরা কুণ্ডলি ল্যাপটপ নিয়ে যেতে হতো, আমরা এখন মোবাইলে দেখতে পাচ্ছি, আচ্ছা অ্যাপস আচ্ছা বেরিয়ে গেছে। তাহলে 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 কি মোবাইলটা আবিষ্কার করেছে বিজ্ঞান, তা আমরা বিজ্ঞানকে বাদ দিয়ে তো চলতে পারবো না। অবশ্যই আমি কথাটা কি বোঝাতে বললাম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত আছে। কাউকে বাদ দিলে চলবে না, কিন্তু
কলিযুগে কি বলে গিয়েছে যে কলিযুগে কি হবে, কি? কলিযুগটা যেটা হবে ঘোর কলি, সেই কলিযুগটার পরে তো কলিযুগটা ধ্বংস হবে, তারপরে আবার নতুন করে সৃষ্টি হবে। কলিযুগে যখন বলা হয়েছে যে মা ভাই বোন এরা কাউকে চিনবে না, মানুষ তুমি মানুষকে আমাকে কেটে কিন্তু এক কেটে লাইনের খাবে। প্রশ্ন করতে এসে অন্য লাইনে চলে গেলে। না 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 না, আমি তুমি আমাকে এই মতো দেখেন, বললে, এতক্ষণ জ্যোতিষী নিয়ে আলোচনা করলে, তারপরে বললে আমি তন্ত্র নিয়ে আলোচনা করবো। তন্ত্র তন্ত্রের ব্যাপারে তুমি কিন্তু- বলো, তুমি কলিযুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এসব গুলো তো তোমার দরকার নেই। আমি এইটুকু জানি যে কলিযুগটা হচ্ছে, কলিযুগে তোমার হচ্ছে কোনো কিছু মানুষ যদি চায় খুব তাড়াতাড়ি পায়। সত্য যুগে মানুষ অনেক দিন বাঁচত, তার হাতে প্রচুর টাইম ছিল, তাই জন্য তখনকার দিনে সাধনাটা খুব টাফ ছিল। মানে কোনো কিছু পেতে গেলে অনেক সাধনা করতে হতো, অনেক মেহনত করতে হতো, কারণ যেহেতু অনেক বছর সে বাঁচবে। কিন্তু কলিযুগটা হচ্ছে এমনই একটা যুগ যেখানে হচ্ছে মানুষ যদি মনে করে সে অনেক কিছু খুব তাড়াতাড়ি পেতে পারে, তাড়াতাড়ি পেতে পারে। খালি এটুকু বলতে পারি যে এই যুগে এই একটা পজিটিভই আছে। আপনি তো আধ্যাত্মিক লাইনে চলছেন, আমি তো বলছি না? আধ্যাত্মিক আধ্যাত্মিক লাইনের কথাই বলছি। আচ্ছা, আধ্যাত্মিক লাইনে যদি বলেন তাহলে আপনি বললেন যে এই কলিযুগে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি, ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, বা শাস্ত্রে বলা হচ্ছে কলিযুগে মানে মা ভাই বোনকে চিনবে না। সেই জায়গায় আমরা কিভাবে বলতে পারি যে বিজ্ঞান আজকাল মানে অনেক এগিয়ে রয়েছে, ডেভেলপ করছে ভালোর জন্য? তো এই হচ্ছে আমার কোশ্চেন। বিজ্ঞানের কাজ তো নিশ্চয়ই মানুষকে বোঝানো না। বিজ্ঞান একটা আবিষ্কার করবে, সেটা হচ্ছে মানুষ তার সুযোগটা নেবে, সে তো আর ঘরে ঘরে গিয়ে বোঝাবে না। প্রথম হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে আমাদেরকে জ্ঞান দেয়, এবার আমরা হচ্ছে জ্ঞানে শিক্ষা হলাম। কিন্তু যেসব শিক্ষাগুলো বাড়ির লোককে দেওয়া দরকার, যে আমাকে আমার পিতা যেটা শিক্ষা দেবে, আমি আমার সন্তানকে সেই শিক্ষা দেবো। তাহলে আমার যদি শিক্ষা ঠিক সঠিক থাকে, তাহলে আমার সন্তান সেই শিক্ষাটা তার সন্তানকে দেবে। এগুলো তো পারিবারিক ব্যাপার না? এই পারিবারিক গুলো তো তোমার হচ্ছে তার নিজস্ব ব্যাপার, যে কে কাকে দেখবে, কার সন্তান কাকে দেখবে না। তো সেটা তো জেনারেশন বাই চলে আসছে। মানে একটা জেনারেশন যদি ভুল করে, সেই জেনারেশনের আরেকজন ভুল করবে, তার দেখে দেখে সে শিখবে। তা আজকে দেখা যাচ্ছে যে শিক্ষা হচ্ছে একটা এমন জিনিস, সেটা পারিবারিক, সেটা তো তাদেরকে মেটাতে হবে না। এখানে তুমি আমি কিছু করতে পারবো না। আজকে এটা বলতে ভালো লাগে যে অনেকের বাবা আমাকে দেখে না, হ্যাঁ দেখে না, কিন্তু দেখা গেলো সেও কাউর না কাউকে দেখেনি, এটা ঘুরে আবার তার মধ্যে সেটা আসছে। তার মানে এগুলো তো নিজস্ব ব্যাপার, এগুলো তো তোমার নিশ্চয়ই এইগুলোকে নিয়ে তো সমাজের মধ্যে যে তোমার হচ্ছে যারা করছে, সেটা পার্সেন্টেজ সামান্য একটা আছে। হয়তো ধরো তার পিছনে আবার অনেক কিছু কারণ থাকতে পারে। আমাদের আমাদের যে প্রফেশন, আমরা হচ্ছে জ্যোতিষী করি, গ্রহ বিচার করি। আমার কাছে আসলে বলে দিত তোমার ছেলের এই লাইনে পড়াশোনা করলে উন্নতি করতে পারবে। আমাদের প্রশ্ন তো তোমার এরম ধরনের উচিত। তুমি আমাদেরকে এরম ধরনের, আচ্ছা ঠিক আছে, আমি আমাকে যদি তুমি অন্য লাইনে নিয়ে চলে যাও, এগুলো তো সমাজ গঠনের দায়িত্ব কাদের? শিক্ষকের। আমরা পড়াশোনার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শিখি। আর প্রথম শিক্ষককে মা বাবা। তা দেখা যাচ্ছে যে তারা যদি তারা যদি ঠিকমতো সন্তানকে গাইড দিতে পারে যে এইভাবে চলো, তো তোমার হচ্ছে এই বিদ্যাটা আগে দেখা দরকার আছে, যে পিতা মাতাকেও এক্সপ্রেস করতে হয়, তোমার গুরুজন যে আছে তাকেও রেসপেক্ট করতে হয়, তাকেও সম্মান দিতে হয়। তা যখন সত্যিকারের জ্ঞান তার মধ্যে ঢুকিয়ে দেবে, তখন তার মধ্যে ছোট ছোট থেকে, শিশু থেকে সে পজিটিভ তৈরি হবে, তার মধ্যে নেগেটিভিটি আসবে না। সে জানবে যে বাবা মাকে যেমন জ্ঞান দেখাতে হয়, তাকেও সম্মান আচ্ছা করতে আচ্ছা, হয়। তাহলে এই যে মানে আপনি যেহেতু কথাগুলো বললেন, তো সেই হিসাবে আমি কথাগুলো বলছি। ভিডিওটা অনেক বড় হবে যে দর্শক বন্ধুরা, তো আপনাদের কাছে ক্ষমা চাইছি। হুম। এই যে আপনি বললেন যে আমাদের সব থেকে প্রথম যে গুরুদেব মা মা বাবা, অবশ্যই, তো মা বাবার কাছে এখানে আমরা মানে সৎ উপদেষ্টা নেব, তাই অবশ্যই। তো? হুম। তো এখানে বলা হয়েছে শাস্ত্রে যে বিয়ের পরে, হুম। বিয়ের পরে কেবলমাত্র মিলন করার নিয়মই হচ্ছে বংশ বিস্তারের জন্য। হুম। তো একটা বাবা মা কি গুরু হিসাবে সেই শিক্ষাটা দিতে পারবে? বাহ, তুমি অনেক ক্রিটিক্যাল। দেখো, বাবা মা যখন কোনো সন্তানের যখন বয়স হয়ে যায়, তখন তখন বাবা মাই হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান করে দেয়, বুঝেছো? বাবা মা বোঝে যে এর হ্যাঁ, বিয়ের তারা বিয়ের উপযুক্ত হয়েছে সে, বা একে বিয়ে দিতে হবে। এ তো তোমার তো বংশ পরস্পরে চলে আসছে। হ্যাঁ আমি তারপর একটা অনুষ্ঠান করলো, বা এখনকার দিনে দেখা গেল যে কেউ কাউকে ভালোবাসলো, চলে গেল, সেটা আলাদা ম্যাটার। এবার দেখা গেল আপন, যে চলে যাচ্ছে ভালোবেসে আপনজনকে, সে যদি তার বাবা মার প্রতি যদি তার কথা শুনতো, বাধ্য হতো, হয়তো দেখা গেল তাহলে সে যেতে পারবে না। তাহলে সেই জায়গাটা তৈরি করতে গেলে বাবা মার প্রথম থেকে তো মেহনত করতে হবে, যে সে আমার
কথার অবাধ্যই হবে না, তা সেই জায়গা তো এখন নেই। না, হয়তো আমি কথাটা আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। আহ, মানে বংশ বিস্তারটা কিভাবে করে সেটাও তো শেখানোর দরকার আছে বাবা মা। তো সেগুলো তো এখন তো তোমার তো বিভিন্ন ক্লাসের মাধ্যমেও শেখায়। না, আমি ধর্মকে মানি, আমি সায়েন্স বাদ দিলাম। এই জিনিসগুলো, এই প্রসঙ্গগুলো এই আলোচনাতে যেহেতু সোশ্যাল মিডিয়া, তো বাদ দাও। এগুলো তো সম্পূর্ণ ব্যক্তিগত কিছু কিছু ব্যাপার, তো আচ্ছা, এই সেগুলো প্রশ্নগুলো যদি আপনার অন্য অন্য সময় করি সেগুলো। সেগুলো অন্য সময় আচ্ছা, আমি ঠিক আছে। তো আমাকে বলুন, যে আপনি মানে এই যে তন্ত্রক্রিয়া করেন, হুম। আপনার মধ্যে যে মা তারামার যে শক্তি রয়েছে, এই তারামায়ের শক্তি দিয়েই কি কাজ তারা করতে আমার হয়? শক্তি, তারা আমাকে আমি তারা আমার উপাসনা করি বা সাধনা করি, পুজো করি, ঠিক আছে, মা তারাকে ডাকি। আমি দর্শন পাইনি, আবার বলছি, আচ্ছা, ঠিক আছে। কোন শক্তি দিয়ে আপনি হচ্ছে দেখো, একটা লোকের। কথা হচ্ছে যে শক্তি বলতে, দেখো, আমরা যখন কোনো কিছু পুজো করি, ঠিক আছে, আমরা আহ্বান করি, তাকে বলি যে তুমি এখানে আসো, আমার পুজো গ্রহণ করো, আমার দীপ গ্রহণ করো, আমার ধূপ গ্রহণ করো, আমার ফল প্রসাদ গ্রহণ করো, আমার নৈবেদ্য গ্রহণ করো, সবকিছু তাকে আমরা আহ্বান করছি, তাকে আমরা ডাকছি, আসতে বলছি। যার পুজো করছি বলি যে অমুকের পুজো তুমি গ্রহণ করো, নিবেদন করছি, তার নামে সংকল্প করে পুজোটা হচ্ছে। বুঝতে পেরেছো তো? এবার এই পুজো মানে একটা হোমযজ্ঞ করা হচ্ছে, সেখানে হয়তো অনেকের কাছে সেটা কৌতূহল হতে পারে, আবার অনেক তার থেকে রেজাল্টও পেয়েছে। অনেকের কাছে সেটা কৌতূহল করো, সে হয়তো দেখা গেলো সেই কাজটাই আজকে তুমি বাড়িতে রান্না করছো, সেই রান্নাটা অনেক সময় খারাপও হতে পারে, অনেক সময় ভালো হতে পারে। যে রান্না করবে তার উপর নির্ভর করে। সুস্বাদু সবই সে মশলাপাতি দিচ্ছে, দেখা গেলো তাও রান্না খারাপ হয়ে যাচ্ছে। তেমনি সবই সে ঘি দিয়ে, কাঠ দিয়ে, বেলপাতা দিয়ে হোম করলো, কিন্তু যে করবে তার মধ্যে নিষ্ঠার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, মুহূর্তের ব্যাপার আছে। সেগুলো ধরে করলে নিশ্চয়ই তোমার সঠিক হবে। হ্যাঁ, হোমযজ্ঞের কথা তুমি যদি বলো, হোমযজ্ঞ তো সবাই করছে। কড়াইয়ের মধ্যে আহুতি দেওয়া, সে তো হোমযজ্ঞ করছে, নাহলে তো রান্নাই হবে না। আমরা হয়তো বেল কাটে। সব থেকে বড় ব্যাপার যে এই গুরুজির কাছে যে আমি কোশ্চেন গুলো করলাম, তো সেই কোশ্চেন গুলোর কিন্তু ঠিক মতো উত্তর আমি পাইনি। এর কারণ হচ্ছে গুরুজি একজন তান্ত্রিক, তান্ত্রিক এবং হচ্ছে জ্যোতিষী। তো বিষয় হচ্ছে একটা মানুষ সব বিষয়ে জানতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, ইনি তন্ত্রের দিকে এতটাই এক্সপার্ট এবং অ্যাস্ট্রোলজির দিকে এতটাই এক্সপার্ট, যেটা এর পরবর্তীতে ভিডিও আমরা নিয়ে আসছি, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে অ্যাস্ট্রোলজির মধ্যে গ্রহ নক্ষত্র, আপনার রাশিচক্র যাকে বলা হয়, যে গ্রহ আছে আপনাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র, আপনার 12টা ঘর বা 12টা রাশি এখানে। তো বিভিন্ন ধরনের আলোচনা করব, তো তখন আমার সঙ্গে উনি তর্কে বিতর্কে জড়াতে পারেন এবং তখন সেগুলো সলিউশন করবে। এবং উনি হচ্ছে কথা দিয়েছেন, কিন্তু এটা হচ্ছে ওনার বাইরে, আমার যে কোশ্চেনটা করেছি এটা হচ্ছে ওনার বাইরে চলে গিয়েছে। তো মাফ করবেন, তো এরকম ধরনের কোশ্চেন করা আমাদের মানে আমার অন্তত উচিত হয়নি। যাই হোক, আপনি যেহেতু একজন তন্ত্র সাধক, তো সেই বিষয়ে আমি কোশ্চেন করছি। আচ্ছা, আপনি কি কি কবচ করেন? নবগ্রহ করি, মহামৃত্যুঞ্জয় করি, গ্রহের কবচ, যে কোনো গ্রহের কবচ। যে কোনো গ্রহের কবচ? হুম। 9টা গ্রহের কবচ? 9টা গ্রহের কবচ করি। আচ্ছা, সরস্বতী কবচ করি, নীল সরস্বতী কবচ করি, ধনদা কবচ করি। মানে এগুলো এগুলো তো আপনার মন্ত্র বলতে হয়। না, এই প্রত্যেকটার যন্ত্রম আছে। হুম। অনেক সময় যন্ত্রম মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল, আচ্ছা। যেমন এখন অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমরা যেটা করি, ভুজপত্রে কবজম তৈরি করি, ভুজপত্রে আলাদা যন্ত্রম তৈরি করি, যার নামে হবে তার নামগোত্র পার্টিকুলার থাকবে। তারপরে সেই যেই কবজম করবো, ধরো মহামৃত্যুঞ্জয় করছি, তাহলে মহামৃত্যুঞ্জয়ের হোম হবে। যদি নবগ্রহ করি, 9টা গ্রহের হোম হবে, এবং সেই দেবতারই পুজো করে, যেমন নবগ্রহের যদি কোনো কবচ করি, নবগ্রহের দেবতা, অধিদেবতা, প্রত্যাদি দেবতা প্রত্যেকের নামে হয়ে তারপরে সংকল্প করে তার নামে সংকল্প হবে, এবং সিস্টেম অনুযায়ী কাজ করা হয়। এখনো এমন ধরনের লোক আছে বা এখনো ব্যক্তি আছে যারা ঘর থেকে বেরোতে পারে না, প্রবলেমে ভুগছে, তো এমন ধরনের একটা টোটকা বলেন বা মন্ত্র বলেন, সেটা জপ করলে তাদের কাজ হবে। দেখুন, যদি কেউ অর্থনৈতিক সমস্যায় থাকে, মা লক্ষ্মীর 16টা নাম আছে, সেই নামটা সে জপ করতে পারে। তা সেটা আমি মন্ত্র আকারে দিতে পারি, যদি আপনি বলেন আমি দিতে পারি। এই মন্ত্রটা, যেটা মন্ত্রটা বলবো, এই মন্ত্রটা
বৃহস্পতিবার দিন থেকে শুরু করলে ভালো হয়। আর যখনই সে শুরু করবে শুদ্ধ মনে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে। যখন সে মন্ত্র যখন জপ করবে তখন ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলে আরো পাওয়ারফুল হবে। আর আমি আবার বললাম, যদি মন্ত্রের মানে জেনে যায় তাহলে সেখানে মন্ত্রটা আরো বেশি কার্যকারী হয়। তা মা লক্ষ্মীর এই 16টা নাম যদি সে স্মরণ করতে পারে, দেখা যাচ্ছে যে তার যতদিন সে জপ করবে আস্তে আস্তে তার সমস্যাগুলো একটা একটা করে সরে যেতে শুরু করবে। তা ওং শ্রী গণেশায় নমঃ। ওং রিং সিং ক্লিং মহালক্ষ্মী শ্রী পদ্মাবত্যই নমঃ। মহালক্ষ্মী মহাকালী মহাদেবী মহেশ্বরী মহামূর্তি মহামায়া মহাধর্মেশ্বরী অহ মুক্ত মালা ধরা মায়া মহামেধা মহাদুরী মহাজয়ন্তী জগত মাতা মহাশুদ্ধ তিনি অহ জয় মা লক্ষ্মী দেবী নম। এরকম কমসে কম 11 বার করে তাকে যদি জপ করতে পারে তাহলে সেক্ষেত্রে তার অর্থনৈতিক সমস্যা অনেকটা কমে যেতে পারে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই গুরুজির সঙ্গে ফার্স্ট আমার ভিডিও। তো এখানে যদি আমি কিছু ভুল কথা বলে থাকি আপনারাও ক্ষমা করবেন আমাকে, আর গুরুজিও আমাকে ক্ষমা করে দেবেন। না না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, তো সব রকম কোশ্চেন আমাকে করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে রাখবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে রাখবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের পরবর্তীতে দেখাতে পারি। আর সব থেকে বড় বিষয়, আপনাদের কাছে ক্ষমা চাইছি, কালকে রাতে পুরো রাত জাগা আমার ঘুম নেই। আমি এই কথা বলছি না সঙ্গে, পুরো আমার এখন ঘুম লাগবে। তো যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটি। আবার দেখা হবে আপনার সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।